এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি তেওতা জমিদার বাড়ির সামনে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনিও কিন্তু এই বাড়িতে এসেছিলেন। এই বাড়ির সৌন্দর্য দেখে তিনি কবিতা পর্যন্ত রচিত করে গেছেন। এই বাড়ির ইতিহাস এবং কিভাবে আসবেন এই সব কিছু আজকের ভিডিওতে থাকছে। আর আজকের ভিডিওতে আমার সাথে সঙ্গ দিচ্ছে আমার ফ্রেন্ড ইয়াসিন, আমার স্কুল ফ্রেন্ড, সেই ক্লাস 6 থেকে আমরা একসাথে। আজকে এই দুজন মিলে বাড়িটা এক্সপ্লোর করব আর সাথে আপনাদেরকে দেখাবো। আমরা এখন বাড়ির ভেতরে প্রবেশ করছি। যেহেতু বৃষ্টি, পুরো মাঠ পানিতে তলিয়ে গেছে। এটি হচ্ছে বাড়ির সেই মূল গেট, যে গেট দিয়ে আসলে এই বাড়ির ভেতরে প্রবেশ করতেন তৎকালীন জমিদার, কিন্তু এখন এটি অব্যবহৃত। তেওতা জমিদার বাড়িটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ও তার প্রিয়তমা স্ত্রী প্রমীলা দেবীর স্মৃতি বিজড়িত একটি গুরুত্বপূর্ণ স্থান। ধারণা করা হয় তেওতা জমিদার বাড়ির বয়স প্রায় 300 বছর। মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা জমিদার বাড়িতে কাজী নজরুল ইসলাম প্রমীলা দেবীর রূপে মুগ্ধ হয়ে লিখেছিলেন, তুমি সুন্দর, তাই তো চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। তার আগে চলুন এখানে কিভাবে আসা যায় সেটি দেখি। ঢাকার যে কোনো প্রান্ত থেকেই আসা যাবে খুব সহজে। ঢাকার গাবতলী থেকে মানিকগঞ্জ বা আরিচাগামী বাসে করেই যেতে হবে। সেলফি মোড় নেমে সেখান থেকে একটি অটো করে জনপ্রতি 20 টাকা ভাড়ায় আরিচা ফেরিঘাট চলে আসি। আচ্ছা যাই, এখানে কিন্তু ভালো হোটেল নাই। আপনার যদি এইসব খাবারের সাথে অভ্যস্ত না থাকে, খাওয়া যাবে। যদি বেশি ভালো কিছু পেতে চান তাহলে হয়তো এইখান থেকে আপনার একটু দূর থেকে খেয়ে আসা লাগবে। আর এখানে আসলে হোটেল খুব বেশি একটা ভালো না থেকে আসলে এখন আমরা আছি ফেরিঘাটে, আরিচা ফেরিঘাটে। এই ফেরিঘাটে থেকে আমরা এখন অটোতে করে যাব সেই 10 টাকা ভাড়া। 10 টাকা ভাড়া, হ্যাঁ, লোকালে 10 টাকা ভাড়া এখানে সেই তেওতা জমিদার বাড়ির ওখানে নামিয়ে দেবে। চলুন, এই যে এখানে কিন্তু গাড়ি পেয়ে যাবে। তেওতা জমিদার বাড়ি যাবে কত করে? 10 টাকা। এটা চলে যাবে। জনপ্রতি 10 টাকা করে আমরা এখন এই অটোতে করে তেওতা জমিদার বাড়ির সামনে যাব। তোমার সে বিলাসী বাড়িতে আজ ছাগলে ঘাস খায়, কপত কপিদের চুমু খায়। আর তুমি কই? তোমার ঘাট পারে বুড়া বুড়িরা গোসল করে। তুমি কই? তোমার মন্দির আজকে শূন্য। তুমি কই? তোমার কাছে কেউ নাই। তুমি বিলাসী করে কি করলা? সব শেষ। তোমাকে ছেড়ে আমি মরে যাবো সেকিটা। কাজী নজরুল ইসলাম ও প্রমীলা দেবীর প্রেমের স্মৃতির সাক্ষী তেওতা জমিদার বাড়ি। বাড়ির পাশে ছিল প্রমীলা দেবীর পিতার বাড়ি। প্রমীলা দেবীর পিতা বসন্ত সেনের ভাইয়ের ছেলে বীরেন সেনের সঙ্গে কবির সখ্যতার কারণে কবি তাদের বাড়িতে অবাধ যাতায়াত করতেন। আনুমানিক 1700 শতকে তামাক ব্যবসায়ী পঞ্চানন সেন প্রায় 750 একর জায়গার ওপর 55 কক্ষ বিশিষ্ট এই দৃষ্টিনন্দন বাড়িটির গোড়াপত্তন করেন। এই সিঁড়িটি নিচে ভেঙে গেছে। এটি খুব ঝুঁকিপূর্ণ। দেখেন এই নিচের অংশটি কিন্তু ভেঙে গেছে, এখান দিয়ে নামা রিস্ক। এটি মেবি রান্নাঘর ছিল, ছোট্ট একটি ঘর। এই ঘরে কি ছিল আমি জানি না।
রান্নাঘর বা সম্ভবত এটি মন্দির ছিল। এই দিক দিয়ে বের হচ্ছে। এটি হচ্ছে এই পঞ্চানন সেন বাড়ির, দেওতা জমিদার বাড়ির পিছনের অংশ, যে অংশটি আসলে ভেঙে গেছে। এখানে কিন্তু পিছনে একটি মাঠ রয়েছে, মাঠটি খুব সুন্দর, একটি ঘোড়া ঘাস খাচ্ছে। এই কোথেকে আসলা? গোসল করে তোমার বাসা কি এইদিকে? এই পুকুরে গোসল করছো? ফুটবল পুকুরের মধ্যে জোস। এটা কি তোমার ভাই? তোমার বাসা কি এইদিকে? এই বাড়ি সম্পর্কে জানো কিছু? কার বাসা? জমিদার বাসা। বলে যাও। রাজার বাসা। রাজার বাসা? রাজারা কোথায়? রাজারা ইন্ডিয়া থাকে। ইন্ডিয়া থাকে? তাহলে এখন এইদিকে কারা থাকে? রাজার নাতিরা ঘরে। আইছে তাতির নাতিরা। কিসে? নাতি। শোনো, তুমি তোমার নাম কি? দুলাল। তুমি এই বাড়ির সম্পর্কে কিছু জানো? তোমরা। এই যে এই বাড়ি? এবারে সব রাজা। রাজার? রাজা কই? ইন্ডিয়া থাকে। ইন্ডিয়া চলে গেছে না? মরে গেছে। আরে তো তুমি এই বাড়িটা দখল দিতা? এই যে এত সুন্দর বাড়ি, তোমার বউরে নিয়ে তুমি থাকতে পারতা না? বিয়ে করো নাই? এই তুমি তোমার বিয়ে করো নাই? বিয়ে করছে না? তা আমি তো বিয়ে করছি। এ ও বিয়ে করছে? হ্যাঁ। আমরা তো পুষ্কা পুষ্কা? ছোট। তো ছোট লেগেছে, বিয়ে করা যায় না? শোনো, বিয়ে করতে কি লাগে জানো? বিয়ে করতে কি লাগে জানো না? শোনো, কানে কেন শোনা যাও, কইতেছি কি লাগে। তুমিও বিয়ে করতে পারো, বোকা নাকি? এই তো প্যান্টটা খুলো। মুসলমান হইছে? দেখুন, এখন এই জায়গাগুলোতে রাতে ঘোড়া থাকছে। এই যে ঘোড়া রাখছে এখানে। একটু উপরের দিকে যদি তাকাই তাহলে কিন্তু দেখবেন যে এই উপরে যে সিমেন্ট সেগুলো খুলে খুলে পড়ে যাচ্ছে। আর এই যে ইটগুলো, সিমেন্টগুলো সব পড়ে গেছে, ইটগুলো আস্তে আস্তে ধসে যাচ্ছে। এটি হচ্ছে বাড়ির পেছনের অংশ। আর এই যে এখানে কয়েকটি পরিবার বসবাস করছে। আমরা আবার বাড়ির ভেতরে প্রবেশ করছি। আসলে এইখানে কোন দিক দিয়ে? খুব অন্ধকার, দিনের বেলা আসলে এদিকে আলো প্রবেশ করে না। এইদিকে একটা সুড়ঙ্গ আছে কিনা দেখি। ওইদিকে নিচে একটা জায়গা আছে, চলুন এই জায়গাতে দেখে কি আছে। এই যে এখানে একটি সুড়ঙ্গ রয়েছে। এই যে সুড়ঙ্গতে ময়লা, এই সুড়ঙ্গ দিয়ে হয়তো অন্য কোথাও কোনো যাওয়ার জায়গা আছে। যাকে আমি এখান থেকে সরে যাবো, আমার ভয় করছে। এই যে এটি অংশ একটি। দেওতা জমিদার বাড়ির সামনে 1858 সালে প্রতিষ্ঠিত 75 ফুট উচ্চতার নবরত্ন মন্দিরটি এখনও অক্ষত রয়ে গেছে। দেওতা জমিদার বাড়ির প্রধান ভবনের উপরের ভবনগুলো হেমশঙ্কর অ্যাসিস্ট এবং দক্ষিণ ভবনগুলো জয়শঙ্কর অ্যাসিস্ট ছিলেন। প্রতিটি অ্যাসিস্টের সামনে নাট মন্দির অবস্থিত। পূর্ব দিকের লাল দিঘির বাড়িটি জমিদারদের অন্দরমহল হিসেবে ব্যবহৃত হতো। দিঘিতে দুটি শান বাঁধানো ঘাটলা এবং দক্ষিণ পাশে একটি চোরা কুঠুরি বা অন্ধকূপ রয়েছে। উত্তর দিকে ভবনের সামনে 75 ফুট উঁচু ও 4 তলা নবরত্ন মঠ রয়েছে। নবরত্ন মঠের প্রথম ও দ্বিতীয় তলায় চারদিকে আরও 4টি মঠ আছে। 1700 শতকে এই বাড়িটি নির্মাণ করেছিলেন পঞ্চানন সেন দাস। তিনি অনেক গরিব ছিলেন। তারপর তিনি দিনাজপুরে তামাক বিজনেস শুরু করেন এবং তিনি দিনাজপুরে তামাক বিজনেসে প্রচুর লাভবান হন। সেই টাকা দিয়ে এরকম একটি বাড়ি নির্মাণ করেছিলেন। তারপর তার রাজত্বকাল শেষে জয়শঙ্কর ও হেমশঙ্কর নামে দুজন ব্যক্তি এই বাড়ির জমিদারি পান। তাদের জমিদারিত্ব শেষে ভারত বিভক্তির পরে, ভারত যখন বিভক্ত হয়ে যায় তখন তারা ভারতে চলে যান। আর তারপর থেকে এই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
এই জায়গাটি সুন্দর আসলে। এটি মনে হয় বেডরুম বা ডাইনিং ছিল, তাই না? আর ওই যে ওইটা ওয়াশরুম হয়তো। হ্যাঁ, ওয়াশরুম কখনোই বাসার ভিতরে রাখতো না তখন। না, এইরকম বাড়ির ওয়াশরুম ভিতরেই না থাকতো। না না, হ্যাঁ, এটা ইতিহাসে বাইরে তুই ছিল দেখছিস না। এই হিন্দু সম্প্রদায় ওরা ওয়াশরুমের সেক্টরটা ছিল ডিফারেন্ট। বাইরে ওয়াশরুম সেক্টরটা ডিফারেন্ট ছিল। বাসা মানে কথা হচ্ছে খাওয়া দাওয়া, রান্না বান্না, আবার রান্না বান্নার জায়গাটাও কিন্তু আলাদা হইতো। কখনো বাসাও যে আমাদের বর্তমান যে ফ্ল্যাট যে সিস্টেমগুলো, এই বিষয়টা স্ট্রাকচারটা তখন ছিল না। আর আর্কিটেকচারটা এরকম ছিল না তখন। ছিল ওই যে বাথরুমটা, ইভেন মন্দিরটা আর কি রুমের বাসার মধ্যে থাকতো আর কি। এটা এই মন্দিরের কারণে ওদের যে সংস্কৃতি কালচার, সেই কারণে হয়তো বা তৎকালীন সময় বাথরুম মানে ওয়াশরুম যেগুলা, গোসলখানা, এগুলা যে গোসলখানা বলতে তো যে এখানে যে ইয়ে আছে বড় দিঘি, এখানে দিঘিটা স্পষ্ট দেখা যায়। আর মন্দিরটা অনেক বড়, স্পষ্ট মন্দিরটাও দেখা যাচ্ছে। আর এখানে নর্মালি এক এক কর্মচারীর রুমও আলাদা আলাদা থাকতো। তারপরে এখানে যেহেতু জমিদার বাড়ি ছিল, সেক্ষেত্রে এই দারোয়ান, ওদের কি বলা হইতো, পেয়াদা। তো পেয়াদারও আলাদা আলাদা সেক্টর ছিল। ওরা তো মেবি ঘরের বাইরে থাকতো, ওদের জন্য সাইডে থাকতো। কিন্তু এটা তো মূল ভবনটা না, আলাদা অনেকগুলো ভবন। এই মূল ভবনটা আসলে না, এটা তো মূল ভবন না। হ্যাঁ হ্যাঁ, এটা আলাদা বাড়ি আসলে। মূল ভবনটা কিন্তু অনেক বড়। চলো আমরা এখান থেকে চলে যাই, যাবেন না, ভয় লাগবে। ফিল হইতেছে পুরোনো সময় কিরকম এখান থেকে যখন ঢুকতো তখন এই যে এই জিনিসটা কত পারফেক্ট, কত সুন্দর ছিল। উপর থেকে রানীমা ডাক দিত, কি আসিস রে, শুনছিস, এই আমার জন্য এক কাপ চা নিয়ে আসো। এইভাবে চা খাইতো না ওরা, চা খাওয়া হলো বিধর্মী মনে করতো তখন। এই কুসংস্কার ছিল। কি খেতে তাহলে? চা খাইতো না আসলে, চা বাদে আসলে বাঙালি খাবার। আমার জন্য কিছু একটা নিয়ে আসো, এই জলদি নিয়ে আসো। পেলাতে পায়েস নিয়ে আয়, এক কাপ দুধ জন্য পেলাতে পায়েসটা নিয়ে যা রে। এরকম হইতো। এই বাবু মশাই আসলে এই বাড়িতে দেখার জন্য অনেক কিছু আছে। এটি মেবি জেলখানা, তাই না? এই যে বাড়ির সীমানা। এই বৃষ্টি পড়তেছে, বাড়ির ভিতরে ঢুকে বললাম রে। এটি কি আসলে বলতে পারছি না। এখান থেকে এটা ছিল সংরক্ষণ করতে লাগানো বেটা। এটা তো আরো মধ্যে আছি। এই রুমে আমার আশেপাশে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে এখানে যারা যুগের পর যুগ রাজত্ব করেছে তাদের ছবি। এগুলো যেমন কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে আপনার আসলে এখানে সবাইকে চেনা যাচ্ছে না, কারণ নাম প্লেট নেই। একমাত্র কাজী নজরুল ইসলাম ওনাকে চেনা যাচ্ছে, আর তেমন বিশেষ কাউকে আসলে দেখছি না। বিভিন্ন সময় আসলে এই পেন্টিংগুলো করা হয়েছে, যেগুলো এখন এখানে রয়েছে। আর এই যে এতক্ষণ আপনারা যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন, এতক্ষণ ধরে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন, স্থাপনাগুলো হচ্ছে যখন ভারত বিভক্ত হয়ে যায় এবং তারা ভারতে চলে যান, ঠিক তারপরে আসলে বিভিন্নভাবে এটি দখল হয়ে যায়। বিভিন্ন নেতাকর্মী, বিভিন্ন কেউ একটি ঘর, কেউ 10টি ঘর, কেউ একটি বিল্ডিং, কেউ একটি এভাবে। আবার যেহেতু এপাশে নদী রয়েছে, নদীতে যারা বেদেরা থাকতো তারাও কিন্তু এসে এখানে আশ্রয় নেয়। তো বেশ কয়েক বছর আসলে এটি ভাগাভাগি করে যে যার মতো ব্যবহার করে, যার কারণে কিন্তু আসলে আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে। কারণ তারা তো কোনো সংস্কারের কাজ করেনি, যে যেভাবে পেরেছে ব্যবহার করেছে। তারপর এলাকার স্থানীয় লোকেরা এটিকে দখল, সরকারিভাবে এটিকে বিভিন্নভাবে নিজেরাই আত্মসাৎ করতে চেয়েছিল। কেউ পাওয়ার খাটিয়ে, কেউ টাকা দিয়ে, কিন্তু করতে না পারায়
এটি এখন বাংলাদেশ যে প্রত্নতাত্ত্বিক স্থাপনার যে মন্ত্রণালয় রয়েছে সেই মন্ত্রণালয়ের অধীনে কিন্তু এখন এই স্থাপনাগুলো সংরক্ষিত আছে। অনেকে এসে মনেও করতে পারেন যে এই বাড়িটি হয়তো কাজী নজরুল ইসলাম কিংবা কুমিল্লার, কিন্তু নয়। এটি তাদের এখানে এই বাড়ি জুড়ে কিন্তু তাদের অনেক স্মৃতি রয়েছে, তারা কবিতা পর্যন্ত লিখেছেন। তো সেই স্মৃতিচারণ করতে যেহেতু তারা ফেমাস, তাদের ফলক এখানে লাগিয়ে দেওয়া হয়েছে। কাকা, এগুলো কি বিক্রি হয় নাকি? এটা কি বিক্রি হয়? এটা কবে কবে বসে? শনিবার আর মঙ্গলবার। শনিবার আর মঙ্গলবারে বাঁশের হাট। নতুন নতুন বাঁশের দেখতে পাচ্ছেন কি সাইজে সাইজে কিভাবে বিক্রি করেন? সাইজ পার সাইজ এটা 150, এটা 150, 200, এটা 300 সাইজের উপরে। আসলে এই যে দেখতে পাচ্ছেন যে এই বাঁশগুলো এক একটি 150 থেকে 200 টাকা, 250, 300 টাকা পর্যন্ত রয়েছে। এখানে বাঁশের হাটও আছে।